ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শীতে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। আরও জানাবো, দেশের স্বাধীনতা আজ বিপন্ন, বললেন ফখরুল। আরও জানাবো, বাইডেন ৪৬তম প্রেসিডেন্ট, জানালেন ডিসিশন ডেস্ক। মুদ্রার ভয়াবহ দরপতনে গভর্নরকে বরখাস্ত করলেন তুর্কি প্রেসিডেন্ট। আরও জানাবো, কাল মিয়ানমারের জাতীয় নির্বাচন, রোহিঙ্গারা বঞ্চিত। মার্কিন নির্বাচনে নজিরবিহীন অস্ত্রের প্রদর্শন। আরও থাকছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার অনুরোধ ইরানের। আমরা জিততে চলেছি, জাতি আমাদের সঙ্গে আছে, বললেন বাইডেন। আরও থাকছে, মালয়েশিয়ায় অভিবাসন কর্মী নিয়োগে অনলাইনে আবেদন চালু হচ্ছে। আরও জানাবো, আমেরিকায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড। সবশেষ থাকছে, গুরুত্বপূর্ণ পদে লোক ঠিক করতে বাইডেনের আলোচনা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন বিস্তারিত সংবাদ। এদিকে সামনে শীত আসছে, শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে, সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশে কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনও নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। 50তম জাতীয় সমবায় দিবস 2020 উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার 2019 প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানে জাতির পিতা সমবায়ের কথা বলে গেছেন, বহুমাত্রিক সমবায়ের কথা বলে গেছেন। একা খাবো এই মানসিকতা পরিহার করে নিজে খাবো, সকলকে নিয়ে খাবো, এই মানসিকতা নিয়ে আপনারা কাজ করুন। দেশের অর্থনীতি বর্তমানে সবচেয়ে ভঙ্গুর অবস্থানে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, আজকে সমৃদ্ধির যে কথা বলা হচ্ছে এটা শুধু মানুষকে বোকা বানানো ছাড়া আর কোনো কিছু নয়। বাংলাদেশের অর্থনীতি আজকে সবচেয়ে ভঙ্গুর অবস্থানে, শুধু তাই নয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের স্বাধীনতা আজ বিপন্ন, বাংলাদেশের মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অধিকার নেই বললেই চলে, আজকে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। তাদের লক্ষ্য শহীদ জিয়াকে, তারা ভেবেছিল যে জিয়াউর রহমানকে হত্যা করার পরে এই জাতীয়তাবাদের যে আদর্শ, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের যে পরিচিতি, সেই পরিচিতি ধ্বংস করে দিয়ে তারা তাদের মতো করে আবার সেই 1972 থেকে 75 পর্যন্ত যে শাসন ব্যবস্থা ফিরিয়ে আনবে এবং তারা চেষ্টা করছে। আমি বলবো, বিএনপির এখন মূল দায়িত্ব 7 নভেম্বরের যে চেতনা, স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করার যে চেতনা, গণতন্ত্রকে ফিরে পাবার যে চেতনা, সেই চেতনাকে সমুন্নত রাখার জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং তার নেতৃত্ব অবশ্যই বিএনপিকে দিতে হবে। তিনি আরও বলেন, দেশনেত্রীকে মুক্তি এবং গণতন্ত্র ফিরে পাবার লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে আজ বিএনপি সুসংগঠিত হচ্ছে। এদিকে তুরস্কের মুদ্রা লিরার ভয়াবহ দরপতন ঘটেছে। এরপরই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মুরাত উসাইলকে পদ থেকে সরিয়ে দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তার পদে বসিয়েছেন সাবেক অর্থমন্ত্রী নাসি আকবালকে। তিনি 2015 থেকে 2008 সাল পর্যন্ত তুরস্কের অর্থমন্ত্রী ছিলেন। প্রেসিডেন্সিয়াল এক ডিগ্রি জারি করে শনিবার এই পরিবর্তন করেন এরদোগান। এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। তবে কী কারণে মুরাত উসাইলকে সরিয়ে দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে সরকারি পর্যায় থেকে সে বিষয়ে কোনো পরিষ্কার বক্তব্য দেওয়া হয়নি। উল্লেখ্য, এই বছর পর থেকে লিরার দাম পড়ে গেছে শতকরা 30 ভাগ। $1 সমান এখন 8.544 লিরা। শুক্রবার এই দামে ডলার কেনাবেচা হয়েছে, তবে এর আগে $1 সমান রেকর্ড 8.58 লিরা দাঁড়ায়। এমন ভয়াবহ অবস্থায় এর আগে কোনোদিন দেখেনি তুরস্ক। 2019 সালের জুলাই মাসে তখনকার ডেপুটি গভর্নর মুরাত উসাইলকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নিযুক্ত করেন প্রেসিডেন্ট এরদোগান। এই সময় তিনি গভর্নর মুরাত চেঙ্কিয়াসকে বরখাস্ত করেন। অর্থনীতিকে সমৃদ্ধ করতে গভর্নর সুদের হার না কমানোর জন্য হতাশ হয়ে এরদোগান তাকে বরখাস্ত করেন। এরদোগান উচ্চ হারের সুদের বিরোধী, তিনি বারবার ঋণের বিপরীতে সুদ কমানোর আহ্বান জানান। গত সপ্তাহে তিনি বলেন, তুরস্কের 3 শয়তান সক্রিয়, তারা হলো সুদের হার, বিনিময় হার এবং মুদ্রাস্ফীতি। এসবের বিরুদ্ধে এক অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত তুরস্ক। এদিকে আগামীকাল রবিবার মিয়ানমারের জাতীয় নির্বাচন। সামরিক জান্তার শাসনমুক্ত হওয়ার পর এটাই সেখানে দ্বিতীয় নির্বাচন। তবে এই নির্বাচনে রোহিঙ্গারা তাদের ভোটাধিকার পাচ্ছেন না। অনলাইন CNN লিখেছে, নির্বাচনে আবারও ক্ষমতা যেতে পারেন অং সান সুচি ও তার দল। 2015 সালের নির্বাচনে তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ভূমিধস বিজয় পায়।
এরপর 50 বছর দেশকে বিচ্ছিন্ন রাখা ও সামরিক কর্তৃত্বের অবসান ঘটে। আসে প্রথম বেসামরিক সরকার, তার নেতৃত্বে আসেন সূচি। তারপর কেটে গেছে 5 বছর। এর মধ্যে রোহিঙ্গা গণহত্যার মতো নারকীয়তা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে মিয়ানমার। কিন্তু মানবতার নেত্রী হিসেবে যে সময় সূচি ছিলেন একেবারে নিশ্চুপ। উপরন্তু তিনি সেনাবাহিনীর পক্ষ নিয়ে কথা বলেছেন। সেনাবাহিনীকে রক্ষা করতে যে হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে দাঁড়িয়েছিলেন। সারা বিশ্বে এজন্য তার কড়া সমালোচনা থাকলেও সূচি এখনও জাতিগত বার্মার সংখ্যাগরিষ্ঠদের কাছে জনপ্রিয়। তারা মনে করছে তিনি আবারও ক্ষমতায় ফিরবেন। কিন্তু 2015 সাল আর 2020 সাল এক নয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পশ্চিমাদের চোখে এ সময়ের গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত সূচি এখন আর গণতন্ত্রের প্রতীক নন। কারণ তিনি রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনী ও নৃশংসতা চালিয়েছে, তার বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থাই নেননি। সেনাবাহিনীর এই নৃশংসতাকে জাতিসংঘ জাতি নিধন হিসেবে আখ্যায়িত করেছেন। এর ফলে কমপক্ষে 7,40,000 রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বেঁচে থাকা রোহিঙ্গারা বর্ণনা করেছেন তাদের উপর চালানো নৃশংসতা, তাদেরকে গণধর্ষণ করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, সম্পদ ধ্বংস করে দিয়েছে সাধারণ মানুষের। এখনও রাখাইনে যেসব রোহিঙ্গা আছেন তারা রয়েছেন বিচ্ছিন্ন অবস্থায়। তাদেরকে জেলখানায় বসবাসের মতো অবস্থায় সেখানে বাস করতে বাধ্য করা হচ্ছে। তাদের চলাচলে, শিক্ষা গ্রহণে এবং স্বাস্থ্যসেবায় রয়েছে বিধিনিষেধ। মানবাধিকার বিষয়ক সংগঠন ফার্টিফাইড রাইটসের সিনিয়র বিশেষজ্ঞ জন কুইনলে বলেছেন, এখনও রোহিঙ্গাদের ভোটাধিকার নেই। তাদেরকে 1982 সালের বৈষম্যমূলক নাগরিকত্ব আইনের অধীনে পূর্ণাঙ্গ নাগরিকত্ব অধিকার দেওয়া হয়নি। রোহিঙ্গাদেরকে শুধু ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়নি, একই সঙ্গে রোহিঙ্গাদের রাজনৈতিক দলগুলো নির্বাচনের বাইরে রাখা হয়েছে। এদিকে এবারের নির্বাচনকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবথেকে অশান্ত প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে দেখা গেছে নজিরবিহীন ও বিস্ময়কর কিছু বিষয়। দেখা গেছে অস্ত্রধারী আন্দোলনকারীরা ভোট কেন্দ্রগুলোর সামনে এসে হুমকি প্রদান করছে। তাদের কেউ কেউ শটগান নিয়ে এসেছে, আবার কেউ কেউ হ্যান্ডগান। সবথেকে ভয়াবহ বিষয় হচ্ছে তাদের হাতে ছিল সামরিক বাহিনীর ব্যবহার উপযোগী সেমি অটোমেটেড সল্ট রাইফেল। তবে এখনও কোনো গুলির ঘটনা পাওয়া যায়নি। যেসব রাজ্যে এই চিত্র দেখা গেছে সেই অ্যারিজোনা ও মিশিগানে মানুষের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে চলাচলের অনুমোদন রয়েছে। তবে বিশেষজ্ঞরা দেশটিতে ক্রমাগত এই অস্ত্রের মহড়া দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তারা মনে করেন এমন অবস্থা যে কোনো সময় সহিংসতা সৃষ্টি করতে পারে। এ নিয়ে আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর মিলার ইদ্রিস বলেন, আমরা যতই এই ধরনের দৃশ্য দেখছি, আমাদের কাছে অস্ত্রের মাধ্যমে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া প্রদর্শন স্বাভাবিক হয়ে উঠেছে, কিন্তু এটি স্বাভাবিক কিছু নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল গণনার শুরু থেকে দাবি করেছেন এই নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে। তিনি প্রথম দিনই ভোট গণনা শেষ করার কথা বলেন। এরপরই তার সমর্থকদের দেখা যায় ভোট কেন্দ্রের বাইরে গিয়ে ভোট গণনা থামানোর দাবিতে বিক্ষোভ করছেন। এইসব স্থানে অস্ত্রের এ মহড়া দেখা যায়। ফিলাডেলফিয়াতে হ্যান্ডগান সহ 2 জনকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। তারা ভোট গণনার বুথের কাছে অস্ত্র হাতে অবস্থান নিয়েছিল। তারা ভার্জিনিয়া থেকে গাড়ি চালিয়ে সেখানে যান। তাদের ওই অস্ত্র পরিবহনের বৈধতা ছিল না। তাদের গাড়ির মধ্যে সামরিক বাহিনীর ব্যবহার উপযোগী রাইফেল ও গুলি পাওয়া যায়। তাদের গাড়িতে ডানপন্থী আদর্শের স্টিকারও পাওয়া যায়। তবে তারা সেখানে কেন এসেছিল এবং তাদের কোনো সহিংসতা সৃষ্টির উদ্দেশ্য ছিল কিনা তা এখনও জানা যায়নি। এদিকে ইরানের সঙ্গে স্বাক্ষর হওয়া পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ এখন বেশ কম। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ের একদম দ্বারপ্রান্তে রয়েছেন। এই অবস্থায় অনুরোধ জানিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী সম্ভাব্য প্রেসিডেন্ট যেন আবারও তার দেশকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে নিয়ে আসে। শনিবার দেশটির টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এ অনুরোধ জানান রুহানি। তিনি আরও বলেন, ইরানের মানুষ অর্থনৈতিক সন্ত্রাসের শিকার। গত 3 বছর ধরে যুক্তরাষ্ট্র এটি করে যাচ্ছে এবং ইরানিরা কঠিন ধৈর্য দেখিয়েছে। আমরা এই ইস্যুতে সবসময় স্পষ্ট অবস্থান নিয়েছি এবং প্রয়োজনে ভবিষ্যতে আমাদের প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত থাকবে। এরপরে তিনি আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র হয়তো সামনে বুঝতে পারবে যে ইরানের উপর আরোপিত চাপ দেওয়া ছিল ভুল সিদ্ধান্ত এবং এর কোনো ভালো ফলাফল নেই। রুহানি আরও বলেন, গত 3 বছরের অভিজ্ঞতা মার্কিনীদের জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে। এই শিক্ষা থেকে মার্কিন পরবর্তী প্রেসিডেন্ট হয়তো যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের সঙ্গে হওয়া সমঝোতায় ফিরিয়ে নিয়ে আসবেন। উল্লেখ্য, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এর আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে হওয়া পরমাণু সমঝোতায় ফিরে যাবেন। একই সঙ্গে ইরানের উপর আরোপ করা নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার কথাও বলেছিলেন তিনি।
মালয়েশিয়ায় চালু হচ্ছে স্থানীয় ও অভিবাসী কর্মী নিয়োগে অনলাইন আবেদন। 1 নভেম্বর থেকে এ পদ্ধতি চালু হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। মহামারী করোনা ভাইরাসের কারণে দেশটির অভ্যন্তরে যারা চাকরি হারিয়েছেন তাদের বেলায় অনলাইনে আবেদনের মাধ্যমে নিয়োগ দেবে বিভিন্ন প্রতিষ্ঠান। আর এ আবেদন করতে হবে www.myfuturejobs.gov.my ওয়েবসাইটের মাধ্যমে। এদিকে 26 অক্টোবর দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামায় মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান এক বিবৃতিতে জানিয়েছেন, যেসব কোম্পানি তাদের শূন্যপদে দেশি এবং বিদেশি কর্মী নিয়োগ দিতে চান ওইসব কোম্পানি মাই ফিউচার জবস ওয়েবসাইটে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তবে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া যাবে বলে জানিয়েছে মানব সম্পদ মন্ত্রী দাতুক এম সারাভানান। আবেদনের ক্ষেত্রে স্থানীয়দের বেলায় 14-30 দিনের মধ্যে হতে হবে। নিয়োগকর্তারা তাদের বিজ্ঞপ্তিতে পদের নাম, বেতন, একাডেমিক যোগ্যতা বা প্রয়োজনীয় দক্ষতা এবং দক্ষতার মতো তথ্য অবশ্যই মাই ফিউচার জবস ওয়েবসাইটে স্পষ্ট প্রদর্শন করতে হবে। এছাড়া আবেদনকারীরা আবেদন গৃহীত হওয়ার পর মানব সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সামাজিক সুরক্ষার সংস্থার প্রতিনিধিরা প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে নিয়োগ করবেন। কর্মসংস্থান পরিষেবা এবং মাই ফিউচার জবস ওয়েবসাইট সম্পর্কিত তথ্য জানতে সংশ্লিষ্ট বিভাগের ফোন নম্বরও দেওয়া হয়েছিল। এদিকে আমেরিকায় করোনা ভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। গত শুক্রবার দেশটিতে অন্তত 1,29,606 ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছেন। এ নিয়ে টানা 3 দিন আমেরিকায় 1 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গত 7 দিনে দেশটিতে গড়ে 95,000 করে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমেরিকায় 50টি অঙ্গরাজ্যের মধ্যে 20টিতে গতকাল রেকর্ড পরিমাণ সংক্রমণ বেড়েছে। বৃহস্পতিবারও আমেরিকায় 1,20,000 মানুষ আক্রান্ত হয়েছিলেন। তবে দেশের মধ্যে পশ্চিমাঞ্চলের সংক্রমণ সবচেয়ে বেশি। করোনার থাবায় যেসব রাজ্যে সবচেয়ে বেশি কাহিল তার মধ্যে রয়েছেন ইলিনয়, ইন্ডিয়ানা, মিনেসোটা, মিসৌরি, নেভাস্কা, নর্থ ডাকোটা, ওহাইও এবং উইসকনসিন। পরিস্থিতি সামাল দিতে কোথাও কোথাও কারফিউ জারি করা হয়েছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন 54,000-এর বেশি রোগী। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেন নতুন সরকার গঠনের বিষয়ে তার উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন। এক্ষেত্রে করোনা মোকাবেলায় বিষয় টিম বা টাস্কফোর্স কাদের নিয়ে গঠিত হবে তা নিয়েও আলোচনা শুরু করেছে বাইডেন ও তার ঘনিষ্ঠরা। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ও নর্থ ক্যারোলাইনায় বাইডেনের ঘনিষ্ঠ ব্যক্তিরা এ বিষয়ে আলোচনা করেছেন। এর আগে ক্ষমতা গ্রহণের প্রাথমিক প্রস্তুতি হিসেবে ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির। এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। এই লক্ষ্যে ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির। নিয়ম অনুযায়ী সামগ্রিক বিষয়ে ওয়াশিংটন ট্রানজিশন টিমের অফিস থেকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হবে। আর এই প্রক্রিয়ার যাবতীয় আপডেট থাকবে ট্রানজিশন ওয়েবসাইটে। ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত পরাজয় মেনে নেননি, বরং নিজেকেই বিজয়ী দাবি করেছেন তিনি। ভোট গণনা থামাতে একাধিক মামলাও করেছে ট্রাম্প শিবির। তবে ক্ষমতা গ্রহণের প্রস্তুতিতে পিছিয়ে নেই বাইডেন শিবির। এদিকে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে ভারতের জন্য ভালো ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বিশ্বাস করেন ভারতীয়দের একাংশ। কারণ অনেকে তাকে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই মনে করেন। তবে মার্কিন প্রেসিডেন্ট পদে বাইডেনের নির্বাচন নিয়ে ভারতীয়দের এখনই খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই বলে মনে করেন ওয়াকিফ আল মহল। কারণ সেভাবে কোনো বদল আসবে না। প্রতিরক্ষা, কৌশলগত এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে 2000 সাল থেকেই ভারতের প্রতি আমেরিকার নীতি খুব একটা বদলায়নি। কাজেই নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যকার সুদৃঢ় সম্পর্ক প্রভাব পড়বে না। কিছু বিশেষজ্ঞ অবশ্য মনে করেন যে বাইডেনের শাসন ভারতের পক্ষে কিছু জিনিস বদলে যেতে পারে, যা দুঃসংবাদও বয়ে আনতে পারে। তারা এই সত্য অস্বীকার করছেন না যে ট্রাম্প চীনের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনায় সময় ভারতকে সমর্থন করেছে। তবে সম্ভাব্য বাইডেন নয়াদিল্লি এবং বেইজিংকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করতে পারেন। তবে বিশেষজ্ঞরা সে বিষয়ে জোর দিচ্ছেন না। তা হলো বাইডেন মার্কিন বিদেশি নীতি ঠিক করার দায়িত্বে থেকেছেন বহুকাল।
সেই সময় চীনের সঙ্গে সংলাপের মাধ্যমে দূরত্ব গুছিয়ে ফেলার উপরে জোর দিয়েছেন বরাবরই। তবে সেই বাইডেনকে এবার প্রকাশ্যে শি জিনপিংকে সোচ্চার বলে সম্বোধন করতে শোনা গেছে। তবে তাও প্রশ্ন থাকছে, ডেমোক্র্যাট এই নেতা কিভাবে চীনের সঙ্গে বর্তমান এই পরিস্থিতি সামাল দিতে পারবেন। আশা করা হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কয়েকটি ক্ষেত্রে তিনি ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথেই হাঁটবেন, আবার কিছু ক্ষেত্রে তা বদলাতেও পারেন। H-1B ভিসা আগের অবস্থায় ফিরবে এমন সম্ভাবনাও ক্ষীণ। বাইডেন প্রশাসন এলে এই বিষয়ে উদার মনোভাব নেবেন এই প্রত্যাশা না করাই ভালো। ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সমস্যা মিটবে না বলে স্পষ্ট জানাচ্ছে বিশেষজ্ঞরা। কারণ তারা বারাক ওবামার সময়কালে সামনে রেখে যে বিবেচনা করেছেন সেই মোতাবেক বলা যায় বাইডেনের আমলে আমেরিকা ভারতের জন্য তার দ্বার উন্মুক্ত করে দেবে, এমনটাই হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ত্যাগী কর্মীদের দূরে না সরিয়ে কাছে টেনে নিতে হবে, তাদের রাজনীতির পথ মসৃণ করতে হবে, কারণ তারাই দুঃসময়ের দলের পাশে থাকবে। নিজস্ব বলয় শক্তিশালী করতে নিজের লোক দিয়ে কমিটি করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শনিবার সকালে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাই যুক্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, একটি শক্তিশালী এবং গণমুখী সংগঠনের জন্য ঐক্যের বিকল্প নেই। সংগঠনের মজবুত ভিত্তি তৈরি করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক অপশক্তি, মাদকসেবী চিহ্নিত অপরাধীদের বিষয়ে আগেভাগেই সতর্ক থাকতে হবে। 7 নভেম্বরের বেনিফিশিয়ারি ছিলেন জেনারেল জিয়া উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিপ্লব ও সংহতির মোড়কে সেদিন ষড়যন্ত্র করে অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মহান অর্জন ও চেতনাকে ভুলট্টিত করতে এবং দেশকে পিছনের দিকে নিয়ে যেতে 1975-এর 3 থেকে 7 নভেম্বরের মধ্যে অনেক ঘটনাই ঘটেছিল, যার মধ্যে অনেক কিছু এখনও ইতিহাসের আড়ালে রয়ে গেছে। ইতিহাসের এসব অজানা তথ্য তদন্তের মাধ্যমে বের করে আনা এখনই সময়ের দাবি। সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের শিখর এদেশের মাটির অনেক গভীরে, আর দেশের জনগণ আওয়ামী লীগের অস্তিত্বের শিখর। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপি এখন অস্তিত্ব সংকটে পড়েছে, ফলে তাদের রাজনীতি এখন লাইফ। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।